কি হয়েছে? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামি করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট। যেটা শুনলাম, আন্ডার ট্রায়াল প্রিজনার ওই যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুর আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, এই দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাতো। আসামি তো চালিয়েছে। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই ইয়ে আছে, পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর একজন নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার, একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমি নরেন্দ্র সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। মারছে তৃণমূল, আর একদিকে গুলি খাচ্ছে দিদির পুলিশ, অর্থাৎ তৃণমূলের পুলিশ। একদিকে মারছে তৃণমূল, আর একদিকে তৃণমূলের পুলিশও গুলি খাচ্ছে। ভাবুন একবার, পুলিশের কি অবস্থা, পুলিশের কি দুরবস্থা, এটা একবার ভাবুন। যে পুলিশকেও, এই রাজ্যের পুলিশকেও গুলি খেতে হচ্ছে, এই দিদির পুলিশ তাদেরকেও গুলি খেতে হচ্ছে। দিদির কথা শুনে পুলিশেরই গুলি খেতে হচ্ছে, কেননা দিদি যেটা চায় সেটা পুলিশ সাপোর্ট করে। দিদির আকাশ কুকাশ গুলো, দিদির এই জঙ্গল জঙ্গি রাজ, এগুলোকে পুলিশ সাপোর্ট করে। দিদির ওই জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, দিদির ওই গুন্ডা বাহিনী, তাদেরকে পুলিশ সাপোর্ট করে। আর আজকে পুলিশই গুলি খাচ্ছে। ভাবুন একবার দর্শক, এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপাড়াতে। যারা আসামি ছিল তারা পুলিশকে গুলি করে দিয়েছে। ভাবুন একবার, একজনের নাম হচ্ছে নীলকান্ত সরকার, আর একজন হচ্ছেন দেবেন্দ্র। এই দুজন পুলিশ, একজনের দুটো গুলি লেগেছে আর একজনের একটা গুলি লেগেছে, রাস্তায় পড়ে গিয়েছে। রাস্তার লোকজন, একটা গাড়িওয়ালা যাচ্ছিল, তাকে ধরে হসপিটালে পাঠাচ্ছে। জানি না তাদের অবস্থা এখন কি পরিস্থিতি, কি আছে, কিভাবে আছে। তবে বলবো তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই আশা করি। কিন্তু প্রশ্ন আছে দর্শক, এখানে রাজ্যের এই অবস্থা কেন, এই ঘটনা কেন ঘটলো, এটা একটা বড় প্রশ্নের, তাই না? যতটা খবর পেয়েছি, যতটা জানতে পেরেছি, ততটা বলছি আপনাদের। যে সেটা হচ্ছে, এই দুজন আসামিকে নিয়ে যাচ্ছিল, হয়তো থানার থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, না হলে জেলের থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুটোর একটা বিষয় হবে। এখন এই যারা আসামি ছিল তারা কেন পুলিশকে গুলি করলো, বা কি করে গুলি করলো, যেটা খবর, তারা নাকি একটা জায়গায় মাইনাস করতে নামে, পুলিশকে বলে মাইনাস করতে নামে, সেখানে নেমে তাদেরকে গুলি করা হয়। ওদের কাছেই যে বন্দুক ছিল, নাকি পুলিশের বন্দুক নিয়েই ওরা গুলি করেছে, সেটা এখনো কোনো খবর হয়নি। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে,
যদি ওদের কাছে কোনো বন্দুক বা কোনো অস্ত্র থেকে থাকে, তাহলে যখন ওদের অ্যারেস্ট করা হয়েছিল, ওদের তো নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে, কিন্তু যখন ওদেরকে অ্যারেস্ট করা হলো বা থানার থেকে যদি কোর্টে নেওয়া হয় বা জেলে নেওয়া হয়, তখন তো তাদেরকে চেকিং করে ঢুকানো হয়েছিল। বা যখন জেলে ঢুকানো হয় যাদের, তাদের তো পুরো চেকিং করে জেলে ঢুকানো হয়, যে তাদের কাছে একটা হাতের আঙ্গুটি বলুন, চেন বলুন, বা কোনো কোনো কিছুই তাদের কাছে থাকবে না, এবং কোমরের বেল্টটা পর্যন্ত তাদের কাছে দেয়া হয় না। তাহলে যদি ওদের কাছে এগুলো না থাকে বা ওদের কাছে যে ওদেরকে যদি চেকিং করে ঢোকানো হয়, তাহলে বলা হবে যে পুলিশের বন্দুক নিয়ে গুলি করেছে। এটা একটা ঘটনা নাকি? এখন পুলিশের যদি বন্দুক নিয়ে বা পুলিশের অস্ত্র নিয়ে যদি পুলিশকে আঘাত করে, তাহলে এটা ভাবুন যে পুলিশের কি দুরবস্থা, পুলিশের কি দুরবস্থা। পুলিশ কি এনকাউন্টার করে যেতে পারলো না? পুলিশ কি দেখছিল, তামাশা দেখছিল নাকি দর্শক, যে এটা প্ল্যানিং করে এটা করা হয়েছে, যে এই যে যারা দুজন আসামি তারা, তাদের ধরা হয়েছে, তারা হয়তো বেরোবে, এরকম তাদের সঙ্গে হয়তো যোগাযোগ ছিল কারোর সঙ্গে, যে আমরা অমুক জায়গাতে নামবো, ইস্যু করবো বা মাইনাস করবো, যেটাই করবো, কিন্তু ওখানে তোমরা এসে গুলি করে দেবে বা আমাদের কাছে দেবে, আমরা গুলি করে দেব, এরকম কি কোনো প্ল্যানিং হয়েছে? তাহলে দর্শক যেটাই হোক, যেটাই এই দুটো তিনটার ভিতরে যেটাই হোক, এটা কিন্তু খুবই মারাত্মক, খুবই মারাত্মক এবং ভয়াবহ অবস্থা। রাজ্যের পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে আগামী দিনগুলোতে, এটা বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। আরেকটা কথা আমি এখানে যেখানে বলে রাখি, আমি ভিডিওতে দেখছিলাম যে একটা মহিলা অভিযোগ করবে থানাতে, যে কোন একটা দুষ্কৃতী বলুন বা তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, সেই অভিযোগটা করতে পর্যন্ত ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে এই জন্য যে পুলিশ তো ওদেরকে ধরে নিয়ে যাবে, 3 মাস পরে তো ওরা বেরিয়ে চলে আসবে, ওদের তো সেই সাজা দেওয়া হবে না, ওদের তো আটকে রাখা হবে না, তৃণমূলী দুষ্কৃতী, এদের তো সাজা দেওয়া হবে না। এরা তো 2 মাস পরে 3 মাস পরে বেরিয়ে চলে আসবে, তারপরে এসে তো আবার হামলা চালাবে আমাদের উপরে। এই ভয়টা, এই ভয়টা কিন্তু মানুষের মনে ঢুকেছে। মানুষ কোথায় যাবে? পুলিশের যেখানে সিকিউরিটি নেই, পুলিশ যেখানে নিরাপদ নয়, মানুষ কি করে সেখানে নিরাপদ থাকবে? মানুষ কি করে সেখানে নিরাপদ? সাধারণ মানুষ কি নিরাপদ? আপনারা আরজি কর দেখেছেন, আপনারা আরো অন্যান্য ঘটনা দেখেছেন, কিন্তু দিনে দুপুরে এনকাউন্টার করে দেওয়া হচ্ছে। কারা করছে? তৃণমূল। মারছে কারা? তৃণমূল। মরছে কারা? তৃণমূল। তৃণমূলের নেতা নেত্রীদেরও আজকাল কোনো সিকিউরিটি নেই, তাদেরকে, তাদের কোনো ভরসার জায়গা নেই যে তারা সকালে বা দুপুরে বাড়ি থেকে বেরোলো বা বিকেলে বাড়ি থেকে বেরোলো, রাতে ঘরে ফিরতে পারবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই এই তৃণমূলের নেতাদেরও। তাহলে সাধারণ মানুষ কি করে নিরাপদ পাবে? পুলিশ যেখানে নিরাপদ নয়, যেখানে তৃণমূল পার্টির শাসক দলের নেতা নেত্রীরা নিরাপদ নয়, সাধারণ মানুষ কি করে নিরাপদ পাবে? ভাবুন একবার। রাজ্যের করুণ পরিস্থিতি, এই করুণ পরিস্থিতি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে দর্শক, শেষ শেষ। এর থেকে যে কি করে মানে মানে কি করে যে এর থেকে বেরোনোর উপায়, কি করে যে এর থেকে বেরোনো যায়, হ্যাঁ বেরোনো যায়, সেই আপনাদের হাতে সবকিছু আছে, আপনারাই পারেন এই রাজ্যটাকে মুক্ত করতে, মুক্ত করতে। এই এই অরাজকতার যে শাসন চলছে রাজ্যে, এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে এরকম দিনে দুপুরে এনকাউন্টার হতে হবে, পুলিশকে মার খেতে হবে। আমি পুলিশের উদ্দেশ্য বলতে চাই, পুলিশ এখনো যদি এর থেকে শিক্ষা না নেয়, আর কবে শিক্ষা নেবে পুলিশ? এই চটি চাটতে চাটতে আজকে নিজেদেরই প্রাণের সংশয়, নিজেদেরই আজকে হুমকির মুখে, নিজেদেরই আজকে গুলি খেতে হচ্ছে পুলিশের। ভাবুন একবার কোন রাজ্যে আপনারা বাস করছেন আর আপনারা কোন শাসকের পালায় পড়েছেন। পিঠের শির দ্বারা শক্ত করে কাজ করুন।
ওই চটি আর চাটবেন না, চটি চাটতে গিয়ে আজকে রাজ্যটার এই পরিস্থিতি, আপনাদের এই পরিস্থিতি, সাধারণ মানুষের এই পরিস্থিতি। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন ভিডিওটা, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।